আমরা ছোট একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম। পুরো রেস্টুরেন্ট কাঠের তৈরি। মাটি থেকে কিছুটা ওপরে কাঠের সিঁড়ি বেয়ে উঠতে হয়। চেয়ার টেবিলগুলোও কাঠের, গোল গোল। আমি আর সোহান একটাতে বসলাম, অন্যটাতে অভি, স্নেহা। বাংলা খাবার দিয়ে লাঞ্চ সারলাম। সাদা ভাত, ভর্তা, ডাল, গরুর মাংস। খেয়ে একটা কোল্ড ড্রিঙ্কস হাতে বের হয়ে পড়লাম ঘুরতে। হাঁটতে হাঁটতে লেকের পাড়ে পৌঁছলাম। একটা গ্রাম গ্রাম গন্ধ আছে পুরোটা জায়গায়। আকাশ আজ পরিষ্কার। দূরে একখণ্ড মেঘ জমে আছে। লেকের টলটলে পানি। পানিতে নীল আকাশের প্রতিচ্ছবি ফুটে ওঠায় পানিটাও নীল। একটা ডিঙ্গি নৌকা আটকে আছে পারে। ফুরফুরে হাওয়া বইছে। আমরা লেকের পাড়ে সবুজ ঘাসের ওপর বসে পড়লাম। বসতেই প্রথমবার শুনতে পেলাম বসন্তের কোকিলের ডাক। কি যে আনন্দ হতে লাগলো আমার। ইচ্ছে করল সোহানকে জড়িয়ে ধরে বলি, এত চমৎকার জায়গা আমি অনেকদিন দেখিনি। তোমাকে অনেক ভালোবাসা। কিন্তু বলতে কি আর পারি? সোহান আমার মুখ দেখেই বোধহয় বুঝে নিল। নানান গল্প করতে থাকল, যার বেশিরভাগই পাগলাটে, এলোমেলো কথা। রোদ পড়ে আসলে আমরা উঠে হাঁটতে গেলাম। এখানে ছোট্ট একটা জঙ্গল আছে যেটা অভয়ারণ্যের মতো করা হয়েছে। খোলা অবস্থায় কয়েকটা হরিণ ঘুরে বেড়াচ্ছে, গাছে গাছে বানর ঝুলছে, আছে অজস্র পাখি আর ছোট একটা জলাশয়ে দুটো কুমির। জলাশয়ের চারপাশে অবশ্য কাঁটাতারের বেড়া দেয়া। ওটার ভেতর দিয়ে হাঁটতে যা ভালো লাগল। গাছের পাতা ঝরে পড়ে আছে পথময়ে। রং বেরঙের পাতাগুলো বিকেলের নিভে আসা আলোয় গভীর রঙিন দেখাচ্ছে। পুরো জায়গাটা অদ্ভুত মায়াময়। আমরা হাত ধরাধরি করে এগিয়ে গেলাম। পাখির ডাকাডাকিতে কান পাতা দেয়। বনের মাঝে সিমেন্টে বাঁধানো একটা বসার জায়গা পাওয়া গেল। বসলাম সেখানে। সোহান হঠাৎ কবিতা আবৃত্তি শুরু করল। যদিও তার গলায় আবৃত্তি খুব একটা সুবিধার নয়, তবে এই পরিবেশে কেমন মানিয়ে নিল। নগরীর কোলাহল থেকে দূরে এক শান্তির নীড়ে। পাখি ডাকা সন্ধ্যায় গোধূলির আলোয়। ভালোবাসা বয়ে যায় নদীর মতো। আমি তোমায় খুঁজি বারংবার, পেয়েও পাই না। আমার মনটাই খারাপ হয়ে গেল। পেয়েও পাই না মানে কি? আমি তো পাশেই আছে। মুখ ফসকে বলে ফেললাম, তুমি কবিতা কাকে নিয়ে লেখো? সোহান অদ্ভুত দৃষ্টিতে চেয়ে বলল, কবিতা নির্দিষ্ট কাউকে নিয়ে লিখতে হয় নাকি? নয়তো কি? সে একটু হেসে বলল, কবিতা হলো বিশ্বজনীন একটা ব্যাপার। আমরা যখন কবিতা পড়ি বা লিখি তখন বিশেষ একজন খুব কমই মাথায় থাকে। শুধু বুকের ভেতর অজস্র শূন্যতা থাকে, যেটা শুধু কবিতা দিয়েই ভরাট করা যায়। আমার পছন্দের মানুষ যতই থাকুক, হৃদয়ের চাহিদা অসীম। এই চাহিদা সবসময় পূরণ না হওয়ায় ফাঁকফোকর থেকে যায়। কবিতায় যে ভাব থাকে তা ওই ক্ষতগুলোকে শান্তির পরশ দিয়ে যায়। কষ্টের কবিতাতেও তাই সুখ থাকে। আমি কিছুই বুঝলাম না। শুধু বুঝলাম আমার স্বামীটি আমায় নিয়ে কবিতা লেখে না। অথচ এতদিন ভাবতাম। ধুর। সোহান আমার দিকে ঘুরে বসল। দুই হাতে আমার মুখটা তুলে বলল, জানো, প্রথমবার তোমাকে যখন দেখেছি, তখন থেকে আমার কবিতাগুলো আরো জীবন্ত হয়ে গেছে। তোমাকে দেখলে জলজ্যান্ত কবিতা মনে হয়। ঠিক কাছে আসতে ভয় পাই। কবিতা ফুরিয়ে না যায়। কি বলো এসব? কিছু না। চলো এগোই। আমরা উঠে পড়লাম। আরও কিছুদূর ঘুরলাম। আজ পূর্ণিমা। পূর্ণিমায় নাকি এখানে ইলেকট্রিক বাতি জ্বালানো হয় না, যাতে দর্শনার্থীরা জ্যোৎস্নার আলো পুরোপুরি উপভোগ করতে পারে। কথাটা ভেবেই বেশ আনন্দ হচ্ছে।
সন্ধ্যা হয়ে আসার মুখে আমরা একটা ছোট্ট দোকানে বসে চা আর নাম না জানা পিঠে খেলাম। কিছুটা দূরে গানের আসর বসেছে, সেখানে গিয়ে বসলাম। আধুনিক কিছু গায়ক গায়িকা এসেছে, তারা ঘাসের ওপর গোল হয়ে বসে পালা করে গান গাইছে। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে পৃথিবী। কয়েকজন দর্শনার্থী তাদের ঘিরে বসে গান শুনছে। আমরাও সেখানে গিয়ে বসলাম। একটা মেয়ে কি সুন্দর করে গাইল, এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারারাত আকাশে সলমাজরি। আমি শোভানের কাঁধে মাথা রাখলাম, মন্ত্রমুগ্ধের মতো শুনে গেলাম গান। এত আনন্দ আমি কোথায় রাখব? রাতে চাঁদের আলোয় নৌকা ভ্রমণে গেলাম। সে এক অভিনব ব্যাপার। সারা লেকের পানি চকচকে আলোয় ভেসে যাচ্ছে, আর আমরা নৌকায় বসে জোছনা ভিজে যাচ্ছি। নিজেকে রূপকথার গল্পের চরিত্র মনে হলো যেন। সেখান থেকে ফিরে চাইনিজ খাবার খেয়ে অবশেষে শুতে গেলাম ছোট্ট একটা কটেজে। বাইরে থেকে ছাউনির মতো মনে হলেও ভেতরটা আধুনিক। এটা বাথরুমটাও ঝকঝকে। এরকম জায়গায় আগে কখনো আসিনি। সোহান জিজ্ঞেস করল, কেমন লাগলো? আমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা, বোঝাতে হবে না। এখন জামা বদলে শুয়ে পড়ো, সকালেই ফিরব। ফিরে যাব? আমি ভেবেছিলাম আগামীকালও বুঝি থাকব এখানে। সোহান মনের ভাব বুঝে বলল, এখানে থাকতে টাকা লাগে ডার্লিং। এখন বেশি টাকা নিয়ে আসেনি। যখন টাকা হবে, তোমাকে এরকম একটা রিসোর্ট বানিয়ে দেব। যা এরকম বানানো যায় নাকি? যাবে না কেন? কি জানি। হুমায়ুন আহমেদ বানিয়েছেন না, নুহাস পল্লী। সেরকম বানিয়ে দেব। আমি কখনো সেখানে যাইনি। তাই? তাহলে পরের বার সেখানেই যাওয়া যাবে। দারুণ হবে। হুম। সোহান বাথরুমে চলে গেল। এবার আমার অন্য চিন্তা। শোভানের সাথে এর আগে এক রাত থেকেছি, যার পুরোটা সে ছবি এঁকে কাটিয়েছে। আজ ভয় কেমন গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। অবশ্য ভয়টা বেশিক্ষণ জীবন্ত রইল না। আমি হাতমুখ ধুয়ে এসে দেখি জনাব বিছানার একপাশে শুয়ে বেঘোরে ঘুমাচ্ছেন। কোনো মানুষ এত দ্রুত কিভাবে ঘুমাতে পারে কে জানে। আমার ঘুম এলো অনেক দেরিতে। চাঁদের আলো ঘরে ঢুকছে খোলা জানলা দিয়ে। সেই আলোর কারুকাজ দেখতে দেখতে নানান কথা ভাবলাম। শোভানের দিকে চেয়ে রইলাম কতক্ষণ। ইচ্ছে করল তাকে জড়িয়ে ধরতে, কিন্তু আড়ষ্টতা বোধ হল খুব। তার একটা হাত নিয়ে তার ওপর মাথা রাখতেই কোথা থেকে রাজ্যের ঘুম জড়ো হলো চোখে। ঘুমিয়ে পড়লাম। ঘুম যখন ভাঙল তখন ভীষণ আশ্চর্য হয়ে নিজেকে আবিষ্কার করলাম গাড়িতে। গাড়িটা খুব সম্ভবত ঢাকার দিকে চলছে। কখন বিছানা থেকে গাড়িতে চলে এলাম কিছুতেই মনে করতে পারলাম না। সোহান তার পাশের জানালার দিয়ে বাইরে তাকিয়েছিল। আমার সাড়া পেয়ে স্মিত হেসে বলল, ঘুম হলো? গাড়িতে কখন উঠলাম? ঘুমে ঘুমে। মানে? এত সুন্দর করে ঘুমাচ্ছিলে যে জাগাতে ইচ্ছে হয়নি। তুলে নিয়ে এসেছি। গাড়ির আয়নায় নিজের ঘুম থেকে জেগে ওঠা মোটামুটি বিধ্বস্ত চেহারা দেখে বললাম, এভাবে না আনলেই হতো। সোহান একটা পানির বোতল আর চিরুনি এগিয়ে দিয়ে বলল, ঠিক হয়ে নাও। বাথরুমে যাওয়ার হলে ওয়েট করো, একটু পর একটা পেট্রোল পাম্পে গাড়ি থামবে। গাড়ি একটু পর থামল তেল ভরতে। আমরা বের হলাম। স্নেহার সাথে ওয়াশরুমে গিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে এলাম। গতকাল আমরা আলাদা ঘুরেছি, ওদের সাথে খুব একটা দেখাও হয়নি। বেরিয়ে দেখি সোহান বুকের ওপর হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে।
অভি ভাই একটু দূরে সিগারেট টানছে। আমার সন্দেহ হল সোহানও কি সিগারেট খায়। স্নেহা কেমন করে যেন আমার মনের কথা বুঝে গেল। বলল, তোমার বড় খায়। সবসময় না, মাঝে মধ্যে। বর কথাটা একদম কানে বাজল। স্নেহা তো জানে আমরা প্রেমিক প্রেমিকা। তবে স্নেহা রহস্য করে বলল, আমি সব জানি। সোহান বলেছে। জোর করে বলিয়েছি। অভি অবশ্য জানে না এখনো। আমি কথাটা ধরতে পারলাম না। কেমন করে বলালেন? স্নেহা একটা খামের সাথে হেলান দিয়ে বলল, তুমি কি জানো সোহান ভার্সিটিতে কতটা পপুলার? এত হ্যান্ডসাম একটা ছেলে, তার ওপর রাজনীতি করে। মাথা গরম করা বক্তৃতা দেয়, আবার কবিতা লেখে। সব মিলিয়ে মেয়েদের অন্ধক্রাশ। এক টিচারের মেয়ে আছে দীপা, সে তো ওর জন্য পুরো পাগল। কি না করেছে ওর জন্য। একবার সবার সামনে জড়িয়েও ধরেছিল। সোহান পাত্তা দেয়নি। এসব মেয়ে নাকি তার চয়েজের না। কিছুদিন আগে শুনলাম ওর গার্লফ্রেন্ড হয়েছে। ভেবেছিলাম কি না কি। ডোন্ট মাইন্ড। গতকাল তোমাকে দেখে খুব অবাক হয়েছিলাম, এত সাদাসিধা একটা মেয়ে ওর পছন্দ ভাবতেও পারিনি। তোমাদের দূর থেকে ফলো করেছি আমরা। মানুষের সাথে ভালোই চলেছি, তাই মানুষ চিনি। তোমাকে দেখেই মনে হয়েছে বয়ফ্রেন্ডের সাথে হুট করে ঘুরতে আসার মেয়ে তুমি নও। তাই আজ সকালে জোর করেছি বলার জন্য। শেষ পর্যন্ত বলেছে। আমি কেমন ভ্যাবোচাকা খেয়ে গেলাম। সবগুলো কথা হজম করতে সময় লাগবে। সোহান রাজনীতি করে, আর আমি জানতামই না। তবে সবচেয়ে বেশি যে কথাটা মনে বাজছে সেটাই বললাম, উনি নিশ্চয়ই বলেছে আমাদের বিয়ে কেমন করে হয়েছে। হ্যাঁ। আসলে উনার মা জোর করে। তো কি? ও তো তোমাকে লাইক করত। সত্যি বলতে কি, আমার নিজেরও তোমাকে ভালো লেগেছে। ইউ আর সো সুইট। ওই দীপার সাথে থাকলে সোহানটা এক মাসেই পাগল হয়ে যেত। ও এখন যে ছেলেটার সাথে রিলেশনে আছে সেটা আধপাগল হয়ে গেছে। কেন? সেটা আর জানতে হবে না। আচ্ছা। এই তুমি কি আমাকে ওরকম মেয়ে ভাবছ? কিরকম? এই বয়ফ্রেন্ডের সাথে দূরে চলে এসেছি। আমরা কিন্তু রাতে আলাদা ছিলাম। আমি অতটাও আধুনিক নই। একটু ব্যাকডেটেড আছি। আমার মনটা ভালো হয়ে গেল। শুধু শুধু মেয়েটাকে ভুল বুঝছিলাম। তেল ভরা হয়ে গেছে আগেই। ডাকছে আমাদের। আবার গাড়িতে গিয়ে বসলাম। পথে আরেকবার থেমে নাস্তা করে নিলাম। তারপর সোজা বাসা। সোহান পৌঁছে দিল আমার। ফেরার আগে বলল, ভালো থেকো শিফা। আপনিও। দোয়া করো। আপনিও। যেতে যেতে আবার ফিরে এসে বলল, শিফা শোনো, একটা জরুরি কথা বলবো। হুম। একটা কথা মাথায় রেখো, আমি কখনো খারাপ কিছু করব না। আমার ওপর বিশ্বাস রেখো। আসছি। বলে চলে গেল সে। আমি তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম। গত ২৪ ঘন্টার স্মৃতি মস্তিষ্কে কিলবিল করছে। এই স্মৃতিটুকু খুব প্রয়োজন ছিল। যতদিন আমি ওর সাথে সবসময়ের জন্য না থাকতে পারছি। কিন্তু ও শেষে এসব বলে গেল কেন? ঘুরে আসার পর পেরিয়ে গেছে ৩ মাস। ফেসবুকে একটা জনপ্রিয় কথা আছে, কোনো ভিডিও বা ছবি মজার হলেই সেটাতে মন্তব্য আসে, এটা দেখার পর ৩ দিন পাগল ছিলাম। আমার অবস্থা আক্ষরিক অর্থেই তাই। ঘুরে আসার ৩ মাস হয়ে গেছে, তবু আমি পাগল হয়ে আছি।
কত রাত সেই রিসোর্টের দৃশ্য স্বপ্নে দেখেছি, ইয়ত্তা নেই। একদিন তো দেখলাম সেখানে ঘরবাড়ি করে সংসার করছি। এদিকে পরীক্ষা চলে এসেছে, পড়ার নামগন্ধ নেই। ইচ্ছেই করে না পড়তে। কত কিছু বলে নিজেকে মোটিভেট করি, আবার ভুলে যাই। বই সামনে নিয়ে বসলে মনে হয় অক্ষরগুলো আমায় গিলে খেতে আসছে। পুরোপুরি বিতিকিচ্ছিরি অবস্থা। এদিকে আরেক চিন্তা মাকে নিয়ে। শফিক আঙ্কেল এর মাঝে দুবার আমাদের বাসায় এসেছেন, সাথে এক গাদা মিষ্টি। আমি মিষ্টি পছন্দ করি বলে এনেছেন। যে দুবার এসেছেন, আমার সাথেই গল্প করে গেছেন। মায়ের সাথে তেমন কথা বলেননি। মানুষটাকে ক্রমশ ভালো লাগছে। মাকে তারপর কয়েকবার বলেছি, বিয়ে করে নাও। মা রাজিই নয়। এক ছুটির দিনে পেছনের বারান্দায় শীতলপাটি বিছিয়ে বসে আছি। পরন্ত বিকেল তখন। ভীষণ গরমের দিন শেষে একটা শান্তির রাত হাতছানি দিচ্ছে। লেবু ফুলের মিষ্টি সুবাস আসছে। চারপাশটা শান্ত, মাঝে মাঝে পাখিরা ডাকছে। মা আমার মাথাটা তার কোলে নিয়ে বলল, তুই যে আমাকে বিয়ে করতে বলিস, তুই জানিস এখন বিয়ে করলে সমাজের মানুষ কি বলবে? কিছুই বলবে না। কেউ কি দুটো বিয়ে করে না? তোর শ্বশুরবাড়িতে ঝামেলা হবে রে মা। ওরা এখনো তোকে তুলে নেয়নি। এমনি আমরা সামাজিক মর্যাদা, অর্থনৈতিক দিক থেকে ওদের চেয়ে অনেক ছোট। আমি উঠে বসলাম। আগে অনেক কথা বুঝতাম না, এখন একা একা থেকে অনেক কিছু ভাবি। সমাজ, সংসার, মানুষজন নিয়ে। বললাম, তোমার কি মনে হয় ওদের বাড়িতে আমাকে বউ করে নিয়ে ওরা করুণা করেছে? বিয়ের সম্বন্ধ ওদের দিক থেকে এসেছিল। তাছাড়া যদি তোমার দ্বিতীয় বিয়েতে তাদের এত সমস্যা থেকে থাকে, তাহলে সেই সমস্যাযুক্ত মানুষদের সাথে আমি থাকব না। আর আমার মনে হয় না তারা এত ছোট লোক। মেয়েদের জীবন এত সহজ না রে। না হোক, জীবন একভাবে কাটাতে পারলেই হলো। তবু সম্মানের সাথে বাঁচব। এই তো বললি জীবন একভাবে কাটাতে পারলেই হয়, আমিও সেভাবেই না হয় কাটাই। আমার মন সায় দেয় না বিয়েতে। আমি বলতে চেয়েও পারলাম না, গলায় আটকে গেল কথাটা, মা তুমি শফিক আঙ্কেলকে পছন্দ করো। হয়তো ভালোবাসো। দ্বিতীয়বার ভালোবাসা কোনো অপরাধ না। তুমি কেন আমার কথা ভেবে নিজের সুখ বিসর্জন দেবে? এমন হলে আমি কি সুখী হব? মা কিছুক্ষণ আমার দিকে চেয়ে রয় বলল, কিছু বলবি? তুমি বিয়ে না করলে আমিও সোহানদের বাড়িতে যাব না। তোমার সাথেই থাকব। পাগল মেয়ে। শোনো, তুমি বিয়ে না করতে চাইলে জোর করে বিয়ে দেব। বিয়ের পর তুমি এখানেই থাকবে। আমাকে যখন ওরা নিয়ে যাবে, তখন তুমি চলে যেও। আমাকে ছেড়ে যেতে হবে না। আর আমাকে নিয়ে শফিক আঙ্কেলের বাড়িতেও উঠতে হবে না। ঠিক আছে? আমি সোহানকে আজ বলবো এ ব্যাপারে। মা আমার হাত চেপে ধরে বলল, তুই কিচ্ছু বলবি না ওকে। ছাড়ো তো। এক প্রকার জোর করেই উঠে গেলাম। মাগরিবের আজান হচ্ছে। পাশেই মসজিদ। এই মসজিদের মুয়াজ্জিন কি মধুর সুরে যে আজান দেয়। বিশেষ করে গোধূলি লগ্নে স্নিগ্ধ পরিবেশে আজানের ধ্বনি হৃদয় পর্যন্ত পৌঁছতে থাকে। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনে যাই। নামাজ পড়ে নিলাম। তারপরেই ফোন করলাম সোহানকে। আজকে রোগ চেপে গেছে। যা হওয়ার হবে। এই এক জিনিস আর ভালো লাগছে না। সোহানকে ফোনে পাওয়া গেল না। মেসেজ দিয়ে রাখলাম, আজকাল একটু বেশিই ব্যস্ত থাকে। সেদিনের পর থেকে স্নেহার সাথে ফেসবুকে কথা হয়। ওর কাছেই জেনেছি, এখন নাকি ইউনিভার্সিটিতে ইলেকশন হচ্ছে। সেটা নিয়েই ব্যস্ত সোহান। সোহানকে এটা নিয়ে জিজ্ঞেস করলে হাসে, এড়িয়ে যায়।
ছোটবেলায় ঠিক ছিল, এখন বড় হচ্ছি। ও যে আমাকে কখনো সিরিয়াসলি নেয় না, গুরুত্ব দিয়ে কথা বলে না, ব্যাপারটা আমাকে কষ্ট দেয়। ওর চরিত্রটা আমি বুঝতেই পারি না কখনো। কে জানে সারা জীবন এমন থাকবে কি না, নাকি আমি আরেকটু বড় হয়ে গেলে গল্পটা বদলে যাবে। রাতে সোহান মেসেজের উত্তর দিল। মেসেজেই পুরো কথোপকথন হল। খুশিই হলাম। এসব কথা ফোনে বলতে অস্বস্তি হতো। সোহান খুব সুন্দর উত্তর দিল, একটা মানুষ নতুন জীবন শুরু করতে চাইলে যারা বাধা দেবে তারা অমানুষের পর্যায়ে পড়ে। আমরা কেউ তেমন নই। মায়ের জন্য শুভকামনা রইল। আমার মনে দ্বিধা রইল না আর। মাকেও দেখালাম, মা কথা বলল না। মৌনতা সম্মতির লক্ষণ ধরে নিয়ে আমি লিলির মায়ের সাথে কথা বললাম। নিজে তো আর বলা যায় না, তাকে দিয়েই শফিক আঙ্কেলের সাথে কথা বললাম। উনি সব ঠিকঠাক করে দিলেন। আমার দাদার বাড়িতেও খবর পাঠানো হল। বিয়ে যেদিন হল, সেদিন ঝুম বৃষ্টি নেমেছে। 5 জন লোক এলো মাত্র। বিয়ে হয়ে গেল খুব দ্রুত। বড় চাচা এলেন বৃষ্টি মাথায় করেই। অনেক দোয়া করে গেলেন মাকে। মায়ের বাপের বাড়ির এক দূর সম্পর্কের মামা ছাড়া কেউ নেই। তাকে খবর দেয়া হয়েছিল, তিনি আসেননি। সোহান এসেছে। সে শফিক আঙ্কেলের সাথে কিছু কথাবার্তা বলে খেয়ে সবার আগে বেরিয়ে গেল। রান্নাবান্না করলেন লিলির মা। সব কাজ শেষে শফিক আঙ্কেল ছাড়া বাকিরা চলে গেল। সন্ধ্যার দিকে বৃষ্টি বাড়ল। মা তখন আমাকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। আমি অনেক কষ্টে কান্না আটকে রেখেছি। কতক্ষণ পারব জানি না। সন্ধ্যা পার হয়ে যাচ্ছে, আমি মাকে বললাম শফিক আঙ্কেলের জন্য চা নাস্তার ব্যবস্থা করতে। এতক্ষণে তার হুঁশ হল। চোখ মুছে রান্নাঘরের দিকে গেল। শফিক আঙ্কেলকে পেলাম পেছনের বারান্দায়। গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। বৃষ্টির ছাট এসে তাকে ভিজিয়ে দিয়েছে অনেকখানি। আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। তিনি আমাকে দেখে স্মিত হাসলেন। ছোটদের প্রবোধ দেয়ার মতো হাসি। আমার মাথায় একটা হাত রাখলেন। তখনই দমকা বাতাস বয়ে গেল। আমি চেয়ে রেখি আঙ্কেলের চোখে পানি। আমি দেখে ফেলার পরেও চোখ মুছলেন না। উল্টে আমার হাত দুটো চেপে ধরে বললেন, জানো মা, আমি অনেক নিঃসঙ্গ একটা মানুষ। শুধু এখন না, সবসময়ই। প্রথম বিয়েটা হয়েছিল আমার বিগত স্ত্রীর অমতে। না কোনো দিন সে আমার সাথে সুখী হতে পেরেছে, না আমি তার সাথে। সন্তানরাও কাছে নেই। সারা জীবন একটা হাহাকার নিয়ে বেঁচেছিলাম। কোনো দিন ভাবিনি তা থেকে মুক্তি পাব। সবসময় এমন একটা মানুষের সাথে বাঁচতে চেয়েছি যে আমাকে বুঝবে, আমার তীব্র একাকিত্ব ঘুচিয়ে দেবে চিরতরে। তোমার মায়ের সাথে পরিচয় হওয়ার পর, তার একাকিত্বের সাথে পরিচিত হওয়ার পর মনে হয়েছে, আমাদের মনের নদী দুটো মিলতেই পারে, হয়তো তাতে দুজনের বাকি জীবনটা মরার মতো বাঁচতে হবে না। আজ মনে হচ্ছে, বহুদিনের বোঝা নেমে গেল। আমি ভেতরে জমিয়ে রাখা কথা, দুঃখ, কষ্ট, আনন্দ সব ভাগ করে নেয়ার একটা জায়গা পেয়েছি। এত বড় একটা উপকারের জন্য তোমাকে কি বলে ধন্যবাদ দেই বলো তো? আমি লম্বা করে নিঃশ্বাস ফেলে বললাম, ধন্যবাদ দিতে হবে না। আপনি তো এখন থেকে আমার বাবার জায়গা পেলেন। উনি মাথা নিচু করে হেসে বললেন, আমাকে বাবা ডাকবে? আমি স্পষ্টভাবেই বললাম, না। ভেবেছিলাম উনি কষ্ট পাবেন। কিন্তু দেখলাম খুশিই হলেন। বললেন, আমাকে আঙ্কেলই ডেকো। বাবার সাথে সন্তানের কেমন সম্পর্ক তা আমি ভালোই জানি। যদি এমন ভাবি, আমি মারা যাওয়ার পর আমার মেয়েরা অন্য এক লোককে বাবা ডাকছে, আমি মানতে পারতাম না।
মায়ের ডাক শোনা গেল তখন আমরা ভেতরে গেলাম। সে রাতে শফিক আঙ্কেল চলে গেলেন। আমি থেকে যেতে বললেও থাকলেন না। আমার বলা শর্তটা মা তাকে বলেছে। তিনি খুশি হয়ে রাজি হয়েছেন। রাতে মাকে জড়িয়ে ধরে ঘুমানোর সময় কান্না পেল ভীষণ। সেই সাথে আনন্দও হচ্ছে। মায়ের কষ্টের দিন বোধহয় ফুরিয়ে এসেছে। বাবা মারা যাওয়ার পর আমাকে নিয়ে তার যে অসহায় দিনগুলো কেটেছে সেটা এক পরশপাথরের ছোঁয়ায় উবে যেতে চলেছে। কে বলেছে জীবনটা শুধু কষ্টের? কোরআনে তো আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। ভোরবেলা ঘুম ভাঙল। সূর্য তখনও ওঠেনি। বৃষ্টি নেই। বাতাসে ভেজা মাটির সুগন্ধ। আমি আর মা নামাজ পড়ে চা খেয়ে নিলাম। মা কাজ করতে শুরু করল। আমি সূর্য ওঠা দেখতে দেখতে সোহানকে ফোন করলাম। কি যে ইচ্ছে করছে তার সাথে কথা বলতে। সে ফোন ধরে ঘুম জড়ানো গলায় বলল, হ্যালো। কেমন আছো? ভালো না। কেন? তোমাকে মিস করছি। সত্যি? বউ থাকলে একা একা ঘুমাতে হয় নাকি? এই কোলবালিশটা এত ছোট। তুমি চলে আসো। ভালোমতো ঘুমিয়ে নেই, ঘুম শেষ হলে আবার চলে যেও। বলো কি? তুমি জেগে আছো নাকি ঘুমিয়ে আছো? উত্তর এলো না। এতক্ষণ ঘুমে ঘুমে কথা বলেছে। আমি যে তাকে তুমি করে বললাম সেটাও খেয়াল করেনি, অথচ কতবার বলেছে তুমি বলতে। আমি বলতে পারিনি। এতক্ষণ আবোল তাবোল বকল। পাগল একটা। একটু পর শোভানের নাম্বার থেকে মেসেজ এলো, দিনের বেলা তুমিটা যেন আবার আপনি না হয়ে যায়। কি বিচ্ছু ছেলে রে বাবা! জেনেই বুঝেই ওসব বলেছে। অনেকদিন পর আবার তান্নি আপুদের বাড়িতে এসেছি। বাড়িটার প্রতি মায়া জন্মে গিয়েছে। গেট দিয়ে ঢুকেই বাগানটা চোখে পড়েছে। গোলাপি গোলাপে ছেয়ে আছে বাগান। মনটা ভরে গেল। ইচ্ছে করছিল ছুটে বাড়ির পেছনে চলে যাই, পুকুরটা দেখা হয় না কতদিন। এই বাড়ির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এখানে সোহান থাকে। এই বাড়িতেই আমার বিয়ে হয়েছে। শ্বশুরবাড়ি বলতে আমি এই বাড়িটাকেই চিনি, যদিও আজ কেন এসেছি জানি না। তান্নি আপু জরুরি ভিত্তিতে খবর দিয়েছে, সাথে টেনশনও হচ্ছে। খারাপ কিছু হয়নি তো? এদিকে সোহান গত দুদিন ধরে মোবাইল বন্ধ করে রেখেছে। বেল বাজাতেই খুলে দিল তান্নি আপু, তার মুখটা দেখেই বুক কেঁপে উঠল। শুকিয়ে এতটুকুন হয়ে গেছে। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপু? আপু বলল, ভেতরে আসো। আমার বুক কাঁপতে শুরু করল। কোনো মতে ড্রয়িং রুমে গিয়ে বসলাম। আপু সোহান ঠিক আছে? তান্নি আপু আমার পাশে বসে কিছুক্ষণ মাথা নিচু করে রইল। তারপর বলল, তোমাকে কিছু কথা বলবো। মন দিয়ে শুনবে। ভেঙে পড়বে না একদম। তারপর একটা কাজ করতে হবে। বলুন আপু। তান্নি আপু আমার হাত ধরে বলল, শোভানের ইউনিভার্সিটিতে গতকাল অনেক গ্যাঞ্জাম হয়েছিল। ও যে দল করে তার অপোজিট পার্টির এক ছেলের মার্ডার হয়েছে। সবাই সন্দেহ করছে মার্ডারটা সোহান করেছে। আমি আঁতকে উঠলাম, সোহান মার্ডার করেছে? এটাও সম্ভব? সম্ভব অসম্ভব জানি না। তুমি নিউজ দেখনি তাই না? গতকাল থেকেই টিভিতে দেখাচ্ছে। আমাদের বাসায় টিভি নেই। ওহ, এখন কি হবে আপু? সোহান কোথায়? ওকে কি পুলিশ? না। তবে খুঁজছে। আপু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কেসটা বেশ জোরালো। শোভানের সাথে ওই ছেলে মানে রাকিবের কথা কাটাকাটি হয়েছিল খুনের আগের দিন সকালবেলা।
সোহান ওকে হুমকি ধামকি দিয়েছে। তারপর বিকেলে সোহান ওকে ফোনও করেছিল। তারপর থেকেই রাকিব নিখোঁজ হয়ে যায়। রাকিবের কললিস্টে শেষ কলটা ছিল শোভানের। হায় খোদা! ও কোথায় এখন? বাড়িতেই আছে, আধ ঘন্টা আগেই এসেছে, লুকিয়ে। পুলিশ আমাদের বাড়ির ওপর নজর রাখছে, তাই সামনে দিয়ে আসতে পারেনি। পেছনের পুকুর পেরিয়ে ভেতরে ঢুকেছে। আমার মাথা ঝিমঝিম করতে শুরু করল। এরকম মহাবিপদে জীবনে পড়িনি, কেন এমন হয়ে গেল? আমি ওর সাথে দেখা করব আপু। সোহান ওর ঘরে আছে। শোনো, তোমাদের বিয়ের কথা পুলিশ জানে না? মানে বিয়েটা তো গোপনে হয়েছিল, কেউই জানে না। বাইরে বের হলে কেউ যদি কিছু জিজ্ঞেস করে, বলবে আগে এই বাড়িতে ভাড়া থাকতে বলে দেখা করতে এসেছো। আমি উঠে দাঁড়ালাম। সোহানকে দেখে আসি, তান্নি আপু আমার হাত ধরে থামালো। ট্রেনে বসিয়ে বলল, আসল কথা বলা হয়নি। কি কথা? তোমাকে শোভানের সাথে যেতে হবে। কোথায়? গ্রামে। যশোরে বর্ডারের কাছে একটা গ্রামে আমার শ্বশুরবাড়ির আত্মীয় থাকে, সেখানে লুকিয়ে থাকার ব্যবস্থা করে দেবে তোমাদের। সোহান একা যেয়ে থাকতে পারবে না, অনেক ভেঙে পড়েছে সে, দেখলেই বুঝবে তোমাকে পুলিশ চেনে না, তাই তুমি সাথে থাকলে পথে যাওয়ার সময় পুলিশ সন্দেহও কম করবে। কিছুদিন পালিয়ে থাকো, তারপর সুযোগ বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। এখন বলো যাবে কি যাবে না? সিদ্ধান্ত নিতে হবে খুব দ্রুত। আমি যাব আপু। বলে উঠে পড়লাম, শোভানের ঘরের দিকে ছুটে গেলাম। দুপুরবেলা সে ঘর অন্ধকার করে বসে আছে। দুপুরবেলা সে ঘর অন্ধকার করে বসে আছে। বাতি জ্বালাতেই বিরক্ত হয়ে তাকালো। আমাকে দেখে সাথে সাথে মুখ ঘুরিয়ে নিল। আমি কাছে গিয়ে দাঁড়াতেই শব্দ করে হেসে বলল, খুনি দেখতে এসেছো? এমন মজা কোথায় পাবে? জেলখানায় না দেখে বাড়িতে খুনি দেখছো? আচ্ছা শিফা, তুমি কি কখনো জেলখানায় গিয়েছো? ওর মুখটা দেখেই বুকটা হিম হয়ে এলো, একদিনেই চোখের নিচে কালির স্তর পড়ে গেছে। ফর্সা মুখে এক ফোঁটা রক্ত নেই। চুলগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে, কথাবার্তা অসংলগ্ন। আমি ওর সামনে মেঝেতে বসে বললাম, তুমি কি সত্যি? সে আরো বিস্তৃত হেসে বলল, তুমি আমার কথা বিশ্বাস করবে? কেন করব না? তুমি বলো তুমি কিছু করনি। আমার ওপর তোমার বিশ্বাস থাকলে সেটা আগেই করে নিতে। আমার বলতে হতো না। হেয়ালি করছো কেন? তুমি খুনির সাথে কথা বাড়াচ্ছ কেন অযথা? চলে যাও, আমার বোধ হয় অনেকদিনের জেল হয়ে যাবে। ফাঁসিও হতে পারে। তুমি পড়াশোনা শেষ করে আরেকটা বিয়ে করে নিও। আর এখান থেকে চলে যাও এক্ষুনি। পুলিশ তোমার কথা জানলে জ্বালিয়ে মারবে। আমার চোখে পানি চলে এলো। ওর হাত দুটো ধরে বললাম, তুমি এমন করছো কেন? সে হাত ছাড়িয়ে নিল জোর করে। অন্যদিকে ফিরে বলল, তুমি তোমার জীবনটা নষ্ট করো না প্লিজ। আমি তোমার সাথে যাব। কোথায়? যশোর। আপু বলেছে?
হ্যাঁ, যত সব ফালতু কথা। ধরতে পারলে আমাকে সহ তোমাকেও জেলে পুরে দেবে। তুমি গেলে ঝামেলা কমবে না, বাড়বে। আমি খুব শক্ত গলায় বললাম, ঝামেলা কমুক আর বাড়ুক, আমি তোমার সাথে যাব। নেব না তোমাকে। তোমার সিদ্ধান্তে কিছু যায় আসে না, রোকন ভাই তোমার পালিয়ে থাকার ব্যবস্থা করছে না? তারই সিদ্ধান্ত আমাকে সাথে পাঠানোর। তুমি না চাইলেও আমাকে নিতে হবে। সে ভুরু কুঁচকে আমার দিকে চেয়ে রইল। সুন্দর করে বললাম, তুমি এমন করছো কেন? সত্যিটা খুলে বলো। সে বাঁকা হেসে অন্যদিকে চেয়ে রইল। ওর মুখের দিকে তাকিয়ে কেউ বলবে ও খুন করতে পারে? আমার বিশ্বাস হয় না। ওর চোখ দুটো দেখে আমার বিশ্বাস দৃঢ় হল। ও খুন করেনি। কিন্তু মুখ খুলছে না কেন? আমার হতাশ হয়ে ফিরে গেলাম নিচে। সেদিন রাতেই আমি আর সোহান ট্রেনে চেপে যশোরের পথে রওনা হলাম। এই পর্যন্ত আসতেও মহা ঝক্কি পোহাতে হয়েছে। সোহান বাড়ির পেছনে দিয়ে লুকিয়ে এসেছে। রোকন ভাই ট্রিমার দিয়ে ওর মাথা কামিয়ে দিয়েছে। মাথা ভর্তি চুলওয়ালা মানুষটাকে ন্যাড়া মাথায় পুরো অন্যরকম লাগছে। ফর্সা হওয়ায় ওকে বৌদ্ধ সন্ন্যাসীদের মতো দেখা যাচ্ছে। গায়ে গেরুয়া রঙের ফতুয়া, গলায় একটা কালো সুতো জড়ানো। আমার পরনে শাড়ি। তান্নি আপু একটা পুরানো লাল শাড়ি পরিয়ে দিয়েছে। আমি বাড়ি গিয়ে গোছগাছ করে বের হয়েছি। সোহান আলাদা স্টেশনে এসেছে। আসার আগে মা আমাকে জড়িয়ে ধরে কি কান্না। আমি একটুও কাঁদিনি। এখন আমাকে শক্ত থাকতে হবে যে করেই হোক। শফিক আঙ্কেলকে বলে এসেছি মাকে তার বাড়িতে নিয়ে যেতে। মায়ের কষ্ট একটু কম হবে তাতে। আমার নিজেরই মনে হল, আমাদের দেখে বহুদিন সংসার করা পোর খাওয়া দম্পতির মতো লাগছে, যারা দূরে কোথাও চলেছে ভাগ্যের খোঁজে। একে তো ভোল পাল্টানো হয়েছে, তার ওপর দুশ্চিন্তায় শোভানের চেহার পুরোপুরি বদলে গেছে। বয়স বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। আমরা চললাম একগাদা দুশ্চিন্তা সাথী করে। পথে কোথাও পুলিশ বা পুলিশের মতো পোশাক দেখলেই ভয়ে বুক কেঁপে উঠছে। রাতে একটুও ঘুমাতে পারলাম না। প্রতিটা স্টেশনে ট্রেন থামলেই দোয়া পড়তে শুরু করি, না জানি কেউ এসে ধরে নিয়ে যায়। কিন্তু কোথাও কিছু হলো না, আমাদের কেউ ধরল না, সন্দেহ করল না। নিরাপদেই যশোর পর্যন্ত পৌঁছলাম। এদিকে সোহান অতি প্রয়োজন ছাড়া একটা শব্দও বলছে না। নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে। স্টেশনে আমাদের নিতে এসেছিল রোকন ভাইয়ার দূর সম্পর্কের মামা। একদম রোগা, হাড় জিরজিরে শরীর। পরনে সাদা পাঞ্জাবি, লুঙ্গি, থুতনিতে অল্প দাড়ি। দেখেই বোঝা যায়, দরিদ্র মানুষ। অনেক কষ্টে আমরা উনাকে আর উনি আমাদের খুঁজে পেলেন। আমাদের নিয়ে গেলেন উনার বাড়িতে। বাড়িটা স্টেশন থেকেও অনেকখানি ভেতরে। ভ্যানগাড়িতে যেতে হয়। দুপুরের কড়া রোদ মাথায় নিয়ে আমরা পৌঁছলাম তার বাড়িতে। টিনের চাল দেয়া দুটো আলাদা বাড়ি। বাড়ির চারধারে আম কাঁঠালের গাছ বাড়িটাকে ছায়া দিয়ে রেখেছে। আমাদের জায়গা হলো একটা ঘরে। ঘরটা আগেই পরিষ্কার করে রেখেছে। আমরা বাড়ির অন্যদের কৌতূহলী দৃষ্টি পেছনে ফেলে ঘরে ঢুকলাম। মামি এসে আমাদের সাথে কথা বলে গেলেন। সবাই বোধহয় জানে, শহর থেকে যারা এসেছে তারা অনাহুত অতিথি। তাই কেউ উচ্ছ্বাসিত নয়। সোহান ঘরে ঢুকেই শুয়ে পড়ল। বলল, আমাকে ডিস্টার্ব করো না প্লিজ। আমি একটু ঘুমাবো। আমি কিছু বললাম না। দরজা ভিড়িয়ে বাইরে চলে এলাম।
গোল উঠানের একপাশে শাড়ি পরা মহিলারা কাজ করছে। মামির সাথেই একমাত্র পরিচয় হয়েছে। তিনি আমাকে অন্যদের সাথে পরিচয় করিয়ে দিলেন। আমি হাত মুখ ধুতে চাইলে কলপার দেখিয়ে দিলেন। বেড়া দেয়া একটা জায়গা, ভেতরে চাপকল, প্রচণ্ড ঠান্ডা পানি। আমি জামাকাপড় এনে গোসল করে নিলাম। খোলা জায়গায় অস্বস্তি হলেও ঠান্ডা পানিটার জন্য শান্তি লাগলো অনেকটা। ঘরে ফেরার একটু পর মামি খাবার নিয়ে এলেন। সোহানকে জাগালাম না, আমি একাই খেয়ে নিলাম। ওর খাবার ঢাকা দিয়ে রাখলাম। ঘরে 3টা ছোট ছোট জানালা। একটা জানালা খুললে দূরের মাঠ দেখা যায়। গরু চড়ছে। একাকী বিকেলে অজানা অচেনা জায়গায় বুকটা হু হু করে উঠল। চোখে পানি উপচে পড়তে থাকল। সামনের দিনগুলোতে কি আছে? কাঁদতে কাঁদতেই একসময় চোখ তুলে শোভানের দিকে তাকালাম। দেখি সে উঠে বসে আছে। একদৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তোমাকে আমি আসতে বলিনি। তাহলে আসলে কেন? এখন কাঁদলে তো চলবে না। মুখটা খুব কঠিন করে বলল সে। আমি চোখ মুছে বললাম, আমি কেন কাঁদছি তুমি কি করে জানলে? এখানে এসে কষ্ট হচ্ছে বলেই তো। আমি আর জবাব না দিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম। ওকে বলে এলাম যেন খেয়ে নেয়। হাঁটতে হাঁটতে চলে গেলাম বাড়ির পেছনে। রোদ এখনো পড়েনি। বাড়িতে থাকা লোকজন বেশিরভাগ বিশ্রাম নিচ্ছে, তাই আমাকে কেউ দেখতে পেল না। বাড়ির পেছনে মস্ত এক কাঁঠাল গাছ, আর একটু পেছনে বাঁশঝাড়। একটা সরু পথ চলে গেছে মাঝখান দিয়ে। গা ছমছমে ভুতুড়ে জায়গা। এরই একধারে একটা বাঁশের মাচা বানানো। এখানে এটা কোনো কাজে লাগে কে জানে। জায়গাটা বেশ ঠান্ডা। আমি মাচায় বসে পড়লাম। এখন কষ্ট লাগছে না, অদ্ভুত শান্তি লাগছে। সোহান আমাকে খুঁজতে খুঁজতে চলে এলো একটু পর। পাশে বসে বলল, তোমার সাথে খারাপ ব্যবহার করা উচিত হয়নি। সরি। ইটস ওকে। এখানে থাকতে পারবে? তুমি পারবে? জানি না। না পারলে কি করবে? তাও জানি না। এই টপিক বাদ দাও, বলে সে অন্যদিকে ঘুরে বসল। আমি তার কাঁধে হাত রেখে বললাম, সব ঠিক হয়ে যাবে। সে আমার দিকে ফিরে মুচকি হাসল। হাসিতে কষ্ট জমাট বাঁধা। আমার বুক ফেটে কান্না আসতে চাইল। কি থেকে কি হয়ে গেল এটা? কোনো দিন কল্পনাও করিনি এমন হতে পারে। সোহান বলল, চলো ঘরে। মোবাইল রেখে এসেছি। আপু ফোন করতে পারে। আমার তো মনেই নেই। তুমি ফোন করে আমাদের আসার খবর দিলেই পারতে। নাম্বার নেই। রোকন ভাইয়ার একটা গোপন সিম কার্ড ছিল, সেটা আমাকে দিয়ে দিয়েছে। সে একটা নতুন সিম কিনবে, তারপর সেটা দিয়ে এটাতে ফোন করলে খবর জানাতে পারব। আসল নাম্বারগুলোতে ফোন করলে পুলিশ ট্রেস করে ফেলে যদি। আমার মনে পড়ল আমার মোবাইলটাও তান্নি আপু রেখে দিয়েছে সুইচ অফ করে। বলেছে আমার সাথে কথা বলে মায়ের কাছে সে খবর দেবে। বললাম, কি ঝামেলা? আর তুমি ঝামেলাতে নিজ থেকে জড়িয়েছ। চাইলেই ভাইয়া আপুকে না করে দিতে পারতে। তোমার কি আমাকে নিয়ে অনেক বেশি অসুবিধা হয়ে যাচ্ছে? তা না। তবে আমার জন্য তুমি বিপদে পড়লে আমার ভালো লাগবে না। তার জন্য তুমি আমার সাথে এভাবে কথা বলবে? সেই উঠে দাঁড়িয়ে বলল, দেখো শিফা, আমার মেজাজ খুবই খারাপ। ভালো কথা বলার প্রবৃত্তিই হচ্ছে না। টেনশনে মাথা কাজ করছে না, তার ওপর ভয় তো আছেই। তারপরেও তুমি আমার কাছ থেকে কেমন কথা আশা করো? আমি কিছু বলার আগেই সে হনহন করে হাঁটা ধরল বাঁশঝাড়ের পাশের সরু পথ দিয়ে। পথটা কোথায় গেছে কে জানে। আমার চোখ বেয়ে পানি পড়তে শুরু করল।
ঘরে ফিরে এলাম। ওর চিন্তা হচ্ছে জানি, আমার কি হচ্ছে না? এই অচেনা অজানা জায়গায় শুধু ওর জন্য এসেছি সেটা কেন দেখছে না? শুধু তান্নি আপুর কথায় আমি এসেছি সেটা কেন ভাবছে? আমি ওকে ভালোবাসি, ওর জন্য চিন্তা হয় এতটুকু তো অন্তত বুঝবে। আমি চুপচাপ ঘরে বসে রইলাম। সন্ধ্যা হয়ে এলো। এদিকটা গ্রামের ভেতরের দিক বলে অনেক দূর থেকে আবছা আজানের ধ্বনি কানে আসে। ঢাকার মতো আশেপাশে অনেক মসজিদের আওয়াজ শোনা যায় না। কেমন অদ্ভুত বিষণ্ণতায় ছেয়ে যাওয়া জায়গা। সোহান এখনো ফেরেনি। চিন্তা হচ্ছে, গেল কোথায়? দরজায় টোকার শব্দে সোহান এসেছে ভেবে খুলে দেখি মামি এসেছেন। বললেন, ঘর আন্ধার কইরা বইসা আছো কেন? এই সময়ে আন্ধারে থাকা ভালো না। বাতি জ্বালাও। কারেন্টের লাইন আনছে গত বছর। এই ঘরে লাইট ফ্যান দুইটাই আছে। বলতে বলতে উনি নিজেই ঘরে ঢুকে লাইট ফ্যান চালিয়ে দিলেন, কম পাওয়ারের হলুদ বাতি। সরাসরি চোখে লাগে। উনি বললেন, সোহান কই? বাইরে গেছে। হেও কি কিছু চিনে? এই সন্ধ্যাবেলা গেল কই? কেউ সাথে গেছে? না মামি, একাই গেছে। খাড়াও, তোমার মামারে কইতেছি খুইজা আনতে। আমি মাথা হেলিয়ে সায় দিলাম। মামি বের হতে হতেই সোহান চলে এলো। মামি কি যেন বললেন ওকে। সেও কিছু একটা বলে ঘরে ঢুকে পড়ল। ঢুকেই শটান বিছানায়। জিজ্ঞেস করলাম কোথায় গিয়েছিল। উত্তর এলো না। বলল, লাইটটা বন্ধ করো তো। মামি বলেছে এই সময়ে আলো জ্বালিয়ে রাখতে। উনি কি জানে আমার জীবনটাই অন্ধকার হয়ে গেছে, এখন রাতের আধারে আর কি হবে? আমি দীর্ঘশ্বাস ফেলে বাতিটা নিভিয়ে দিলাম। নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। অজু করে এসে মামির কাছ থেকে জায়নামাজ চেয়ে নিয়ে এলাম। নামাজের আগে সোহানকে কয়েকবার বললাম সেও যেন নামাজ পড়ে নেয়। কে শোনে কার কথা? কানেও তুলল না, পড়ে রইল পাথরের মতো। রাতে খাবার এলো ৮টার দিকেই। আইটেম খারাপ না, মাছ ভাজি, মাশকলাইয়ের ডাল, ছোট মাছের তরকারি, আরেকটা ভর্তা, কিসের বোঝা গেল না। খেতে খেতে বললাম, এখানে থাকলে যে খরচ লাগবে সেটার কি হবে? রোকন ভাই পাঠাবে। কিছু টাকা গতকাল পাঠিয়েও দিয়েছে মামার কাছে। নইলে ওনাদের নিজেদেরই চলে না, আমাদের কিভাবে রাখবে? এই টাকাগুলো পড়ে তুমি শোধ করে দেবে? সোহান খাওয়া বাদ দিয়ে এক পলক আমার দিকে চেয়ে রইল। তারপর নিচের দিকে তাকিয়ে বলল, যদি সুযোগ পাই তাহলে করব। আর না পেলে তুমি করে দিও। আমার সাথে সাথে চোখে পানি চলে এলো। আমিও নিচের দিকে ফিরে নিঃশব্দে খাওয়া সারলাম। ৯টার মধ্যে পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। সন্ধ্যার পরেও কোলাহলে ছেয়েছিল। অনেকগুলো ছোট ছোট বাচ্চার খেলাধুলায় মেতেছিল উঠোন, এখন সব শুয়ে পড়েছে। সোহান তো শুয়েই আছে। আমিও তার পাশে জায়গা করে শুয়ে পড়লাম। খাটটা ডাবল হলেও তোষক তুলনামূলক ছোট। তার ওপর মশারি টানানোতে আরও ছোট হয়ে গেছে ভেতরের জায়গা। শোভানের গা ঘেঁষে শুয়ে আমার কেমন অদ্ভুত অচেনা অনুভূতি হতে থাকল। বুকের ভেতরে চাপ ধরা কষ্ট। আমাদের একসাথে থাকার সময়টা মোটেও এরকম হওয়ার কথা ছিল না। আমি চুপচাপ একভাবে পড়ে রইলাম অনেকক্ষণ। গতরাতে না ঘুমানো আমার ঘুম এলো না একেবারেই। বাইরে কি একটা রাত জাগা পাখি ডাকছে। শুনলেই গা ছমছম করে। তার ওপর আরও হাজারটা রাতজাগা পোকামাকড়ের শব্দ মনে হলো আমায় গিলে খেতে আসছে। শোভানের সারা শব্দ পাওয়া যাচ্ছে না। রাত আরও গভীর হল। হঠাৎ টিনের চালে তুমুল শব্দ।
বুঝলাম বাতাস দিচ্ছে। বাইরের বাতাস টিনের ফাঁকফোকর দিয়ে ভেতরেও ঢুকছে। আরামদায়ক আবহাওয়া। আরও বেশি স্বস্তি পেলাম যখন টুপটাপ বৃষ্টি শুরু হলো। রীতিমতো শীত লাগতে শুরু করল। টিনের চালে বৃষ্টির রিমঝিম শব্দে মনটা আরও খারাপ হয়ে গেল, একই সাথে কেমন প্রশান্তিও ছেয়ে গেল ভুবনে। আমি উঠে ফ্যানটা বন্ধ করে দিলাম। শুয়ে পড়তেই সোহান বলল, আমার ভয় করছে। ওর গলার স্বর শুনে আমারও ভয় করতে শুরু করল। ওর গায়ে হাত রেখে বললাম, কি হয়েছে? সে কিছু বলল না। আমার হাতটা চেপে ধরে রইল। তারপর একসময় আমাকে জড়িয়ে ধরল শক্ত করে। খানিক পর বুঝলাম সে কাঁদছে। কাঁদুক, একটু হালকা হোক। ধীরে ধীরে তার বুকের কাঁপুনি থেমে এলো। ক্লান্ত ছেলেটা ঘুমিয়ে পড়ল। পরিস্থিতি কি না করতে পারে। সোহান আমাকে জড়িয়ে ধরেছে এমন কল্পনা এতদিন বহুবার মাথায় এসেছে। সেই কল্পনাতেও যতটা উত্তেজনা ছিল এখন বাস্তবে তার ভগ্নাংশ নেই। মনে হচ্ছে একটা বিধ্বস্ত মানুষ শেষ আশ্রয় খুঁজছে। আমি তার সেই আশ্রয়। তাকে বাঁচিয়ে রাখতে হবে যতদিন সুস্থ না হয়ে ওঠে। এসব এলোমেলো ভাবনার মাঝে আমিও কখন যেন ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল খুব ভোরে। পাখি ডাকছে। উঠে একটা জানালা খুলে দিতেই এক ঝলক ঠান্ডা হাওয়া ঘরে ঢুকে আমার সব মন খারাপ, ক্লান্তি দূর করে দিল। মনে মনে প্রার্থনা করলাম, আমাদের জীবনেও যেন এই ভোরটা খুব দ্রুত চলে আসে। বৃষ্টি রইল টানা 3 দিন। এই বৃষ্টির মাঝে সোহান একবার ঘণ্টা দুয়েকের জন্য উধাও হয়ে গেল। বৃষ্টিটাও বাড়ল তক্ষুনি। আমি ভয় কাটা হয়ে রইলাম পুরোটা সময়ে। সে ফিরল কাকভেজা হয়ে। চোখ টকটকে লাল। তারপর থেকেই উথাল পাথাল জ্বর। রোজ রাতে ভুলভাল বকে আর দিনের বেলা চাদর গায়ে রোদে বসে থাকে। জ্বর কমার লক্ষণ নেই। ভাবলাম আর একটা দিন দেখি। যদি না কমে তো ডাক্তার দেখাতে নিয়ে যাব সদরে। এর মাঝে একদিন ঘটল মজার কাণ্ড। আমাদের এই মামা আবার কবিরাজি জানে। তার কাছে গ্রামের বহু লোক আসে ঝাড়ফুঁক করাতে। ঝেড়ে দেয়, শেকড় বাকড় দিয়ে লোকজনের অসুখ সারায়। সোহানকেও বার 2 ঝেড়ে দিয়েছেন, লাভ হয়নি কোনো। সকালবেলা সোহান বসে আছে ঘরের সামনে একটা টুলে। তখন এক মহিলা এলো। সাথে ছোট ছেলে। ছেলের 2 সপ্তাহ ধরে জ্বর। ঔষধ খেয়েও কমছে না। ছেলের বাবা আবার কবিরাজিতে বিশ্বাস করে না, তাই একদিন আসতে পারেনি। এবার মা লুকিয়ে নিয়ে এসেছে। এসে দেখে মামা বাড়িতে নেই। গ্রামের মহিলা কবিরাজকে না পেয়ে ছেলেকে শোভানের পাশে একটা পিঁড়িতে বসিয়ে রেখে চলে গেল অন্য মহিলাদের সাথে গল্প করতে। সোহান তখন কি মনে করে যেন বাচ্চাটার সাথে কথা বলতে শুরু করল। আমি তখন ঘরে জামাকাপড় গুছিয়ে রাখছি। বের হয়ে দেখি সোহান ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ফর্সা ন্যাড়া মাথা, বড় দাড়িগোঁফ আর গেরুয়া রঙের চাদরে তাকে ঋষিদের মতো দেখাচ্ছে। ছেলের মাও তখন ফিরল। সোহানকে জিজ্ঞেস করল, ভালো আছেন? সে উত্তর দিল, জি। চিন্তা করবেন না, আপনার ছেলে ভালো হয়ে যাবে। মহিলা দোয়া কইরেন বলে ছেলেকে নিয়ে রওনা হলো বাড়িতে। সন্ধ্যার দিকে সেই মহিলা আবার ফিরে এলেন মহা উল্লাসে। তার ছেলে পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। তার দৃঢ় বিশ্বাস শোভানের মাথায় হাত বুলিয়ে দিয়েছে বলে তার ছেলে সুস্থ হয়েছে। শোভানের নাকি বিশেষ ক্ষমতা আছে। আমরা যতই বলছি ও এসব কিছু জানে না, মহিলা বিশ্বাসই করল না, সোহানকে ডাকা শুরু করল বাবা বলে। আশ্চর্যজনকভাবে সেদিন রাতে সোহানেরও জ্বর নেমে গেল।
আর এলো না। পরদিন খেয়াল করলাম গ্রামের অর্ধেক মানুষ জেনে গেছে সোবহানের ক্ষমতার কথা। সকাল হতেই দুজন উপস্থিত হয়েছে রোগী নিয়ে। আমি আকাশ থেকে পড়লাম, এত কুসংস্কার এখন পর্যন্ত এই দেশে রয়ে গেছে। সোহান তাদের অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ঘরের দরজা বন্ধ করে বসে রইল। সে কিছুতেই এসবে সায় দেবে না। এদিকে মহিলারাও কিছুতেই যাবে না। বাবা তাদের ওপর রাগ করেছেন ভেবে বসে রইল দরজার কাছে। আমাদের সকালে খাওয়া হয়নি। ছেলেটা মাত্র জ্বর থেকে উঠল। আমি বুঝিয়ে বললাম, এদের বিদায় করো প্লিজ, শুধু গিয়ে একটু মাথায় হাত বুলিয়ে দিলেই চলে যাবে। তারপর যখন দেখবে কাজ হয়নি, তখন আপনাতেই তোমার কাছে আসা বন্ধ করে দেবে। সোহান আমার কথা গুরুত্ব সহকারেই নিল। দরজা খুলে বের হয়ে রোগী দুজনের মাথায় হাত বুলিয়ে দিল। একজন রোগী মহিলা, তার নাকি কিসের বাতাস লেগেছে। অন্যটা বাচ্চা মেয়ে, রাতে চোখে দেখতে পায় না। ওরা চলে যাওয়ার পর আমি খুব হাসলাম। ওকে বললাম, তুমি একটা ব্যবসা শুরু করে দাও, বড়লোক হয়ে যাবে। সে গম্ভীর মুখে বলল, ফালতু কথা বলবে না। চুপ। এরপর থেকে সোহানকে আমিও মাঝে মাঝে বাবা বলে ডাকছি। যতবার ডাকছি, সে অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে। আমার মজা লাগছে খুব। আবার এই সুযোগে তার মনও অন্যদিকে ঘুরে গেছে। পরদিন বিকেলে দেখলাম বাড়ির দুটো বাচ্চাকে বারান্দায় বসে গল্প শোনাচ্ছে। আমার এদিকে কোনো কাজকর্ম নেই। সারাদিন শুধু শুধু বসে থেকে হাত পা ব্যথা হওয়ার জোগাড়। বাড়ির কোনো কাজে মামি হাত লাগাতে দেয় না, অবশ্য তার সাহায্যের তেমন দরকারও নেই। তার দুই ছেলে, ছেলের বউ আর নাতি নাতনি নিয়ে ভরা সংসার। ছেলের বউ দুটো ভীষণ কাজের। এরা সকালে উঠেই কোমর বেঁধে কাজে লেগে পড়ে। খেয়াল করে দেখেছি, এরা প্রতিযোগিতা করে কাজ করে, কে কার চেয়ে বেশি করতে পারে। আজব ব্যাপার স্যাপার। আমি একটা কাজ পেয়ে গেলাম। বাড়ির বাচ্চাদের পড়াতে শুরু করলাম। এরা স্কুল থেকে এসে সারাদিন খেলতে থাকে। আমি পড়ানোর কথা বলাতে ওদের মা বাবা খুবই খুশি হল। সন্ধ্যার দিকে সবাই আমার ঘরে এসে গোল হয়ে পড়তে বসল। বড় ভাবি এসে আবার আমার হাতে একটা বাঁশের কঞ্চিও ধরিয়ে দিয়ে গেলেন পড়া না পারলে শাস্তি দিতে। আমি বেত হাতে পড়াতে শুরু করলাম। নিজেকে মনে হতে লাগল গ্রামের স্কুলের আপা। সোহানকে দেখলাম পড়ার সময়টা আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে। বাইরে ভালো থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে শান্তি হয় না কিছুতেই। আমার কাকের বাসাটা দিন দিন শুকিয়ে যাচ্ছে চোখের সামনে। রোজ রাতে কত আদর করে জিজ্ঞেস করি, কি হয়েছিল সেদিন? সে প্রত্যুত্তর দেয় না, অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। আমার তখন ভীষণ কান্না পায়। মাঝরাতে ঘুম ভাঙলে আর ঘুম আসতে চায় না। জানালার পাশে বসে রাত কাটিয়ে দেই। এখানেও ঝামেলা লাগল। জানালা দিয়ে একটা তালগাছ দেখা যায়। একদিন মাঝরাতে জানালা খুলে সেদিকে তাকাতেই দেখি কে একটা বিশাল লম্বা মানুষমতো লোক তালগাছে উঠছে। একদম মাথায় উঠে পা ঝুলিয়ে বসে রইল। আমি অনেকক্ষণ সেদিকে চেয়ে রইলাম। জিনিসটা আর নড়ল না। তারপর যখন দূর থেকে আজানের শব্দ এলো, তখন এক লাফে নিচে নেমে উধাও হয়ে গেল। আমি এত ভয় পেলাম যে পরদিন রোদ ওঠা পর্যন্ত ঠকঠক করে কাঁপলাম। মামা আমাকেও দোয়া পড়ে ফু দিয়ে দিলেন। আর কড়া নিষেধ করলেন রাতে জানালা খুলতে। আমার এই জায়গা থেকে পুরোপুরি মন উঠে গেল। কিছুদিন পর আপু টাকা পাঠালেন। টাকা ওঠাতে যেতে হবে সদরে। মামার সাথে আমিই গেলাম। সোহানকে কোথাও পাঠাতে ভয় হয়। বিকাশের দোকানে মোটামুটি ভিড়। আমি একটা বেঞ্চে বসে অপেক্ষা করতে শুরু করলাম।
দেখি দোকানে ওয়াইফাই আছে। পাসওয়ার্ড দেয়া নেই। খুব ইচ্ছে হলো একবার আমার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে দেখতে। লিলি নিশ্চয়ই অনেক মেসেজ পাঠিয়ে রেখেছে, খুব চিন্তা করছে। ও সব জানে, কিন্তু ফোন নাম্বার নেই বলে যোগাযোগ নেই। আমিও যোগাযোগ করিনি তান্নি আপুর করা নিষেধ থাকায়। আজকে খুব লোভ হলো। আমি ফেসবুকে লগইন করলাম, মেসেজ অপশনে গিয়ে দেখি আসলেই লিলির প্রচুর মেসেজ। কিন্তু তার চেয়ে বেশি আমার দৃষ্টি আকর্ষণ করল স্নেহার মেসেজগুলো। 10টার বেশি মেসেজ দিয়ে রেখেছে সে। ওটাই আগে ওপেন করলাম। মেসেজগুলো এমন: তুমি কোথায় শিফা? শোভানের সাথে আছো? তোমার সাথে জরুরি কথা আছে। সোহান কেমন আছে? তুমি কি অনলাইনে আসছো না? আচ্ছা আমি বলে রাখি, তুমি যখন আসবে দেখে নিও। এখানে এখনো প্রচুর ঝামেলা চলছে। ইউনিভার্সিটি বন্ধ। শোভানের জন্য আমাদের খুবই চিন্তা হচ্ছে। ওকে ইচ্ছে করে ফাঁসানো হয়েছে। রাকিবের সাথে ওর আগের শত্রুতা ছিল, সেটার সুযোগ নিয়ে প্রথমে ওদের মধ্যে ঝগড়া লাগিয়েছে, তারপর রাকিবের নিজের দলের লোকেরাই ওকে মেরে শোভানের নাম দিয়েছে। আমরা সব জানলেও কোনো প্রমাণ নেই। সোহান ওদের অনেক বড় পথের কাঁটা ছিল, যেটা সরিয়ে দিতে এই পর্যন্ত নেমেছে। অবশ্য ভেতরে অন্য ঘটনা থাকতে পারে যেটা আমরা জানি না। শোভানের সাথে কথা বলা খুব দরকার। ও কি তোমাকে বলেছে কি হয়েছিল? শিফা প্লিজ তুমি মেসেজগুলো দেখলে আমাকে আপডেট দিও। আমরা খুবই টেনশনে আছি। মেসেজগুলো দেখে আমার হাত পা কাঁপতে শুরু করল। এতদিন মোটামুটি ভুলে থাকার চেষ্টা করেছি, এখন সরাসরি সমস্যায় ঢুকে যাচ্ছি। আমি কি লিখব স্নেহাকে? ওকে কি পুলিশ কিছু বলেছে? যদি মেসেজের উত্তর দিল ঠিকানা ট্রেস করে পুলিশ চলে আসে? আবার মনে হলো স্নেহা ভালো মেয়ে। আর আমার সাথে শোভানের বিয়ের কথা ও ছাড়া কেউ জানে না, পুলিশ তো নাই। তাহলে ও কেন খামোখা শত্রুতা করবে? ও তো শোভানের ভালো বন্ধু। আমি লিখলাম, সোহান ঠিক আছে। আমরা একসাথে আছি। তারপর লগ আউট করে ফেললাম, টাকা নিয়ে ফিরলাম বাড়িতে। গিয়েই ফোন করলাম তান্নি আপুকে। খুলে বললাম মেসেজের কথা। আপু প্রথমে একটু বকলেও কথাগুলো শুনল। বলল, এসব জেনে আর কি হবে বলো? আসল মানুষই তো মুখে তালা লাগিয়ে বসে আছে। আমার তো মনেই হয় ও খুন করেছে। নইলে এরকম চুপ হয়ে আছে কেন? আমি বললাম, আমার সেরকম মনে হয় না। আপু তুমি কি কোনো প্রাইভেট ডিটেকটিভ ঠিক করতে পারবে যে আমাদের হয়ে ঘটনা তদন্ত করে দেখবে? বাংলাদেশে কি সেসব আছে? থাকতে পারে। তুমি রোকন ভাইকে একটু বলে দেখো না। আচ্ছা দেখছি। ফোন রেখে ভাবলাম আজকে সোহানকেও ধরতে হবে ভালোমতো। অন্তত এতটুকু জানতে হবে রাকিবের সাথে ওর শত্রুতা ছিল কি নিয়ে। চলবে।